সবাইকে স্বাগতম আমাদের ক্লাসে। আজকে আমাদের টপিক কোষচক্র। আমরা নর্মালি একটা ফিগার ড্র করে রাখছি কোষচক্রের জন্য, এতটা হয়তো ভালো হয় নাই, বাট আর ড্র করে রাখছি জাস্ট পড়ানোর সুবিধার জন্য, ঠিক আছে? ওকে, আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি পড়ায় চলে যাব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে না এত আলতু ফালতু কথা বলার দরকার নেই ভাই, ডিরেক্ট পড়া দেন ক্লাস শেষ, এটাই ঠিক আছে। ওকে, আমরা চলো শুরু করি। গতদিন আমরা কোষচক্রের একটু জাস্ট টাস্ক করেছিলাম, সেটাই নর্মালি আমরা পড়বো, বাট একটু কোষচক্রটা আরো একটু ডিটেলস নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? এটাই আর কি। আসো, তাই কোষচক্রে আজকে কি হলো, এখানে যে চিত্রটা দেওয়া হলো এটা কোষচক্রের একটা সুন্দর একটা সাইকেল আকারে এখন দেওয়া হচ্ছে। এখানে G1, S, G2 আর এম ফেজ, তাই না? এখানে আমাদের চারটা দেখানো হয়েছে। এম ফেজ মাইটোসিস, ওটা আমরা সবাই জানি। আর এখানে ইন্টারফেজ যেটা আছে, ইন্টারফেজকে আমরা কি বলা হয়েছে, প্রস্তুতি পর্যায়, আমরা বুঝতে পারছি, তাই না? আর এখানে এস সংশ্লেষণ দশা, G1 আর G1, S এবং G2 মিলেই আমাদের ইন্টারফেজ মেইনলি। আর বাকি যেটা আছে সেটা আমাদের এম ফেজ বা মাইটোসিস দশা। ওকে, ক্লিয়ার হলাম। এবং আমাদের পার্সেন্টেজ গুলো খুবই গুরুত্বপূর্ণ এই কোষচক্রের সাথে, তাই না? এবং আমরা গতদিন যখন পড়েছিলাম কোষচক্রের সংজ্ঞা যখন পড়েছিলাম, সেহেতু আমরা কি বুঝলাম যে কোষচক্র কাকে বলে, তাই? কোষচক্রের সংজ্ঞা দেওয়া ছিল। তাহলে কোষচক্রের সংজ্ঞা আমরা কিন্তু সহজেই কিন্তু বুঝলাম যে না, সেখানে আমাদের কি হলো, এই চক্রের মাধ্যমে কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই তিনটা জিনিসই যে চক্রের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, সেটাকে আমরা মেইনলি কি বলেছিলাম, কোষচক্র বলেছিলাম। ওকে, তাহলে আসো, কোষচক্রের প্রস্তাব কে করেছিলেন, কোন বিজ্ঞানী? আরেকবার আমরা একটু পড়ি, প্রস্তাব করেন কোন বিজ্ঞানী? তাহলে প্রস্তাব করেছিলেন হাওয়ার্ড এবং প্লে। হাওয়ার্ড প্লাস এই দুইজন বিজ্ঞানী আমাদের কি করে, মেইনলি কোষচক্রটা আমাদের প্রস্তাব করেছিল, ঠিক আছে? এবার আসো, এই কোষচক্রের সময়কাল, ঠিক আছে? কোষচক্রের সময়কাল আমরা তো নাম শুনেছি ইকোলি ব্যাকটেরিয়া, তাই না? এই ইকোলি ব্যাকটেরিয়াতে আমাদের কোষচক্রের সময়কাল কত হবে, এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে সময়কালটা কত হতে পারে, সেটা আমাদের অবশ্যই জানা উচিত, ঠিক আছে? তাহলে আসো, সময়কাল ইকোলি ব্যাকটেরিয়া, ফার্স্টে কি, ইকোলি ব্যাকটেরিয়া। এই ইকোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের সময়কাল 20 থেকে 30 মিনিট। কত মিনিট? 20 থেকে 30 মিনিট আমাদের ইকোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সময়কাল। এবং উচ্চ শ্রেণীর যারা উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী, ঠিক আছে? উদ্ভিদ এবং প্রাণীর জন্য এই সময়কালটা হয়ে দাঁড়ায় 12 থেকে আমাদের 14 ঘন্টা। এটা আমাদের সময়কাল উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর জন্য। আর ইকোলি ব্যাকটেরিয়ার জন্য কত, 20 থেকে 30 মিনিট। ওকে, ঠিক আছে। এবার আসো, আমাদের এই কোষচক্রের উদ্দীপনাটা কে দেয়, তাই না? এই কোষচক্রের নিয়ন্ত্রণটা কি করে, এটাই আমাদের আগে জানতে হবে। তাহলে আগে আসো নিয়ন্ত্রণটা জেনে নিই। নিয়ন্ত্রণ, ঠিক আছে? এই কোষচক্রের নিয়ন্ত্রণ হয় একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা। জেনেটিক প্রোগ্রাম, এই জেনেটিক প্রোগ্রাম দ্বারা আমাদের মেইনলি কোষচক্রটা নিয়ন্ত্রণ হয়ে থাকে, ঠিক আছে? এবার আসো, আমাদের যে উদ্দীপনা, এই কোষচক্রের উদ্দীপনাটা কে দেয়, উদ্দীপনা, ঠিক আছে? তাহলে কোষচক্রের উদ্দীপনা প্রদান করে থাকে কে? এখানে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা উদ্দীপনা হবে বাহ্যিক, আর একটা হবে কি আমাদের অভ্যন্তরীণ, ঠিক আছে? এবার আসো, তাহলে ফার্স্ট আমরা কি লিখবো, অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ উদ্দীপনা আর আমাদের কি, বাহ্যিক উদ্দীপনা। ওকে, তাহলে দেখো, এখানে আমাদের উদ্দীপনার মধ্যে কি হলো, অভ্যন্তরীণ উদ্দীপনা কি প্রদান করবে এবং বাহ্যিক উদ্দীপনা আমাদের কি প্রদান করে থাকবে, ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে থাকে আমাদের সাইক্লিন সিডিকে। সাইক্লিন সি ডি
কে এই যৌগটা হচ্ছে আমাদের কি করে, অভ্যন্তরীণ আমাদের উদ্দীপনাটা, এই কোষচক্রের উদ্দীপনাটা প্রদান করে থাকে। এবং বাহ্যিক উদ্দীপনা কে প্রদান করে থাকে? বাহ্যিক উদ্দীপনা প্রদান করে থাকে হরমোন। হরমোন আর আমাদের গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, এই গ্রোথ ফ্যাক্টর, এই হরমোনটা তাহলে কিসের হরমোন আর এই গ্রোথ ফ্যাক্টরটা এটা আমাদের জানতে হবে, তাই না? এই হরমোনটা হচ্ছে আমাদের ইরাইথ্রোপয়েটিন হরমোন। কি হরমোন? ইরাইথ্রোপয়েটিন। ইরাইথ্রোপয়েটিন এই হরমোনটা হচ্ছে আমাদের বাহ্যিক উদ্দীপনা প্রদান করে থাকে। ঠিক আছে, আর এই গ্রোথ ফ্যাক্টরটা কোথা থেকে তৈরি হয়ে থাকে? আমাদের গ্রোথ ফ্যাক্টরটা আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে এবং হচ্ছে কি আছে, অনুচক্রিকা। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা মানে ডাব্লিউবিসি। তাহলে এই গ্রোথ ফ্যাক্টরটা তৈরি হয় কোথা থেকে? আমাদের ডাব্লিউবিসি থেকে তৈরি হবে এবং অনুচক্রিকা। অনুচক্রিকা এই দুইটা থেকে হচ্ছে আমাদের এই গ্রোথ ফ্যাক্টরটা মেইনলি তৈরি হয়ে থাকে। এবার যে আমরা যে ইরাইথ্রোপয়েটিন যে এই হরমোনটা পড়লাম, এখানে কিন্তু বইয়ে কিন্তু বানানটা ভুল আছে। ঠিক আছে, এখানে ইরাইথ্রোপ্রোটিন লেখা আছে মেবি, হ্যাঁ এখানে পয়েটিন হবে উচ্চারণ, প্রোটিন না পয়েটিন, এটা অবশ্যই বই ঠিক করে নিও তোমরা। ঠিক আছে, এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা আমাদের কোথা থেকে তৈরি হয়ে থাকে? মেইনলি ইরাইথ্রোপয়েটিন হরমোন তৈরি হয় হচ্ছে আমাদের কোথা থেকে? কিডনি থেকে। কিডনি, আমাদের যে কিডনি থাকে এই কিডনি থেকে আমাদের এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটা আমাদের মেইনলি তৈরি হয়। ওকে, আর এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটার কাজটা মেইনলি তাহলে কি? এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটার কাজ হচ্ছে কি, আমাদের বোন ম্যারো যেটা আছে, আমাদের বোন ম্যারো তো আমরা সবাই জানি, বোন ম্যারো, এই বোন ম্যারোতে আমাদের এই আরবিসির সংখ্যা, আরবিসির সংখ্যাটা হচ্ছে বৃদ্ধি করে। এইটাই হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা কার কাজ? এই আমাদের ইরাইথ্রোপয়েটিনের কাজ। তাহলে কি কাজ এটার? যে বোন ম্যারোতে আমাদের আরবিসির সংখ্যাটা বৃদ্ধি করে, এটাই হচ্ছে তোমাদের ইরাইথ্রোপয়েটিনের হচ্ছে মেইনলি কাজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি একবার ওভারভিউ করি, নর্মাল একটা বেসিক কথাবার্তা দিয়ে যদি ওভারভিউ করি, তাহলে কি আসছে দেখো তো। আসো, তাহলে কোষ চক্রের ফার্স্টে আমরা সাইকেলটা আঁকাই ফেললাম। তারপর কি বলেছে এখানে? প্রস্তাব করেছেন হার্ড এবং প্লেগ। সময়কাল কত ছিল? ইকোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট ছিল। আর উচ্চ শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে কত ছিল? এটা 12 থেকে 14 ঘন্টা মতো। এবং এই কোষচক্রে নিয়ন্ত্রণ করেছে হচ্ছে জেনেটিক প্রোগ্রাম, এক ধরনের জেনেটিক প্রোগ্রাম। এবং এই কোষচক্রে উদ্দীপনা প্রদান হয় দুইভাবে, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। অভ্যন্তরীণ যে উদ্দীপনাটা এটা দেয় হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, এবং বাহ্যিক উদ্দীপনাটা হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর দুটো কম্বিনেশনে আমাদের বাহ্যিক উদ্দীপনাটা প্রবাহিত হয় কোষচক্রের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসো, এই যে হরমোনটা বললাম, এই হরমোনটার নাম কি? ইরাইথ্রোপয়েটিন হরমোন। এই হরমোনটা তৈরি হয় আমাদের মেইনলি কিডনি থেকে, এবং এই হরমোনের কাজটা কি? এখানে বোন ম্যারোতে আরবিসির সংখ্যা বৃদ্ধি করা, এটাই হচ্ছে আমাদের এই হরমোনের কাজ। আর এই গ্রোথ ফ্যাক্টরটা তৈরি হয় কোথা থেকে? ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা থেকে আমাদের এই মেইনলি গ্রোথ ফ্যাক্টরটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, একবার ওভারভিউ করে ফেললাম, দেন এটা মুছে ফেলি, দেন আসি নেক্সট টপিকে। ওকে, তারপরে যদি আমরা আসি, তারপরে আমরা কি করতে পারি? যেহেতু আমাদের দুইটা অংশে ভাগ করা হয়, একটা এম ফেজ আর একটা ইন্টারফেজ, তাই না? আমাদের কোষ চক্রকে দুইটা ভাগে ভাগ করা হয় না প্রথমে? সেটাই। এবার আসলে এম ফেজ, এম ফেজ নিয়ে আমরা একটু কথা বলবো। এম ফেজ, এই এম ফেজ থেকে আমরা কি কি পড়ার আছে? মাইটোসিস দশা, তাই না? এটা তো আমরা অনেক বিস্তারিত পড়বো, মাইটোসিস পর্যায়ে ওই যে প্রোফেজ প্রোমেটাফেজ এগুলো নিয়ে অনেক পড়বো, বাট বেসিক কিছু জিনিস আমরা কোষ চক্রের জন্য যতটুকু জানা দরকার এটা জেনে নিই, দেন আমরা প্রোফেজ ওগুলো আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, ওকে। এবার আসো তাহলে এম ফেজ বা মাইটোসিসের মধ্যে এর সময়কাল কত ছিল? আমরা সবাই জানি 5 থেকে 10% হচ্ছে আমাদের এম ফেজের হচ্ছে মেইনলি সময়কাল। ঠিক আছে, এবার আসো, এই স্তন্যপায়ী প্রাণীদের জন্য, স্তন্যপায়ী প্রাণীদের জন্য
প্রাণীদের জন্য হচ্ছে আমাদের এই এম ফেজের হচ্ছে একটা সময়কাল থাকে, সেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। কত? 1 থেকে 1.5 আওয়ার। এটা হচ্ছে আমাদের স্তন্যপায়ীদের জন্য এম ফেজের হচ্ছে সময়কাল। ওকে, এবং আর একটা জিনিস, এটা এক্সট্রা রাইটেডে বইয়ে আছে, ঠিক আছে? ভিসিয়া বা ভিকিয়া যাই বলো না তোমরা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ভিসিয়া ফাবা, ভিসিয়া ফাবা, ঠিক আছে? এই নামের হচ্ছে যে নাম বলছে সিম, এটা একটা কিসের জাত? সিম, ঠিক আছে? এই সিম এটার হচ্ছে মূলাগ্রে, মানে মূলের অগ্রভাগে, মূলের অগ্রভাগে আমাদের যে এই যে তোমার এম ফেজের যে দশাটা চলে, এটার সময়কাল হচ্ছে 18 থেকে 19 ঘন্টা। কত ঘন্টা? 18 থেকে 19 ঘন্টা, ঠিক আছে? এটা এক্সট্রা রাইটারি ইনফো, কিন্তু এটা মনে রাখবো, ঠিক আছে? আর স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে কত? 1 থেকে 1.5 ঘন্টা, এটা তো আমরা মনেই রাখবো, ঠিক আছে? আর এম ফেজের সময়কাল 5 থেকে 10%, এটাও আমাদের মনে থাকবে। এবার চলে আসি আমাদের ইন্টারফেস দশা। ইন্টারফেস থেকে আমরা কিছু জিনিস জানবো, ঠিক আছে? আসি ইন্টারফেস। ইন্টারফেস দশা, ঠিক আছে? ইন্টারফেস দশায় আমাদের কি বলা হয়েছে? এই ইন্টারফেস দশায় যে আমাদের একটা নিউক্লিয়াস থাকে, কোষে যে নিউক্লিয়াস থাকবে, এই দশার কোষে যে নিউক্লিয়াসটা থাকবে, কোষে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? বিপাকীয় নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস বলবো? বিপাকীয় নিউক্লিয়াস। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা বহুবার পরীক্ষায় আসছে, এবং আমি যখন মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিই, এটা আমি উদ্ভাসে যখন পরীক্ষা দিয়েছিলাম, এইটার হচ্ছে আমি অ্যান্সার ভুল করেছিলাম, ঠিক আছে? তারপর থেকে এটা আমার মাইন্ডে সেট আপ হয়ে যাচ্ছে এবং বহুবার পরীক্ষায় আসছে। বিপাকীয় নিউক্লিয়াস হচ্ছে পাওয়া যায় কোথায়? ইন্টারফেস দশায়, ঠিক আছে? ওকে, এবং এই ইন্টারফেস দশা মানে আমাদের যে G1 S G2 দেন তো আমাদের এম ফেজ, তাই না? এই যে মাইটোসিস তো তার পরবর্তীতে শুরু হচ্ছে। এই মাইটোসিস শুরু হওয়ার জন্য আমাদের মানে কোষ চক্র যখন শুরু হচ্ছে, শুরু হইতে গেলে আমাদের কিছু একটা জিনিস প্রয়োজন, তাই না? ধরো একটা কোষ, ঠিক আছে? ধরলাম একটা আমাদের কোষ, এই কোষের হচ্ছে আমাদের কি থাকে? যে সারফেস আছে, কি আছে? সারফেস মানে চারিপাশে, ঠিক আছে? এই সারফেসে আমাদের কি থাকে? সারফেসে থাকে হচ্ছে আমাদের কিছু রিসেপ্টর প্রোটিন। কি থাকে? রিসেপ্টর প্রোটিন থাকে, ঠিক আছে? এই রিসেপ্টর প্রোটিন, আর সেই সাথে আমাদের কি হয়? গ্রোথ ফ্যাক্টর, যেটা আমরা পড়েছিলাম, তাই না? গ্রোথ ফ্যাক্টর, তাহলে জিএফ দিয়ে আমরা কি বুঝাইলাম? গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টর যখন সংযুক্ত হয়, তখনই আমাদের কি হয়? আমাদের বলবে যে যখন এটা সংযুক্ত হয়ে গেল, এইটুকু প্রসেস যখন হলো, তখন বলবে যে না, তুমি আমাদের সেল সাইকেল শুরু করো, সেল সাইকেল স্টার্ট। এইটা যখন হবে, তখন আমাদের সেল সাইকেলটা মেইনলি স্টার্ট হবে। ক্লিয়ার হলো? কোষের যে সারফেসটা আছে, এই সারফেসে একটা রিসেপ্টর প্রোটিন থাকে, তার সাথে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়ে গেল। যখনই হলো, তখন সেল সাইকেলটা আমাদের স্টার্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এম ফেজ এবং ইন্টারফেজের মেইন বিষয়, এবং ইন্টারফেজের এবার আরো তো অনেক তথ্য পড়বো আমরা, ঠিক আছে? ইন্টারফেজের আমরা অনেক তথ্য এখন পড়ে ফেলবো। ওকে, স্তন্যপায়ী প্রাণীদের হচ্ছে সময়কাল কত, এটাও কিন্তু পরীক্ষায় আসছে। বিপাকীয় নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়, এটাও পরীক্ষায় আসছে। এবং এই চারটা ইনফরমেশন যতটুকু লিখলাম খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আমাদের ইন্টারফেসের যে প্রথম ধাপ, G1 দশা। কি দশা আমাদের? G1 দশা। এই G1 দশাতে আমাদের কি কি সমস্যা হয়, কি কি না হয়, সবকিছু ইন ডিটেলস আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? এই G1 দশার প্রথমেই হচ্ছে আমাদের কি হয়? সাইক্লিন, একটা প্রোটিন, সাইক্লিন। এটা হচ্ছে আমাদের মেইনলি একটা কি? প্রোটিন। এই সাইক্লিন প্রোটিন প্রথমেই হচ্ছে কি হবে? তৈরি হবে। তাহলে G1 দশার প্রথমেই কোন প্রোটিন তৈরি হবে? আমাদের মেইনলি সাইক্লিন প্রোটিন তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এই সাইক্লিন প্রোটিনটা
সিডিকে এটার সাথে যুক্ত হয়। সাইক্লিন প্রোটিন এবং সিডিকে আমাদের যুক্ত হলো, যুক্ত হয়ে কি হয়, আমাদের প্রক্রিয়ার যে গতিটা আছে, প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করে থাকে, মানে বৃদ্ধি করে থাকে, ঠিক আছে, ত্বরান্বিত করে, প্লাস নিয়ন্ত্রণও এরা করে থাকে। ক্লিয়ার হলো এটা? তাহলে জীবন দশায় ফার্স্টে কি হয়, আমাদের সাইক্লিন প্রোটিন আসে, এই সাইক্লিন প্রোটিন সিডিকে যৌগের সাথে যুক্ত হয়ে কি হয়, প্রক্রিয়ার গতিটা ত্বরান্বিতও করবে, প্লাস হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। এই যে আমরা সিডিকে যৌগটা পড়লাম, এই সিডিকে এর কাজটা কি? এই সিডিকে মেইনলি কি করে থাকে, ফসফোরাইলেশন করে থাকে, ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন করে থাকে এই আমাদের সিডিকে যৌগ। ক্লিয়ার হলো আমাদের এটা? তাহলে কি হলো, আমাদের যে যৌগটা কাজ ত্বরান্বিত করছে, তাহলে তার মধ্যে আমাদের সিডিকে যৌগের কাজটা কি হলো, ফসফোরাইলেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে ফেললো, ঠিক আছে। এবার আসো, এখানে কিছু উপাদান তৈরি হয়ে থাকে, এই জীবন দশায় আমাদের কিছু উপাদান তৈরি হয়, উপাদান তৈরি হয়। তাহলে কি উপাদান তৈরি হয়ে থাকে আমাদের মেইনলি এখানে? প্রোটিন, ডিএনএ, আরএনএ, যেগুলো আমাদের পরবর্তীতে সাইকেলে হেল্প করবে, সেইগুলো মেইনলি আমাদের কি হবে, এখানে তৈরি হয়ে থাকবে জীবনে, যেটা আবার এস দশাতে এসে কাজে লাগবে, জি2 তে কাজে লাগবে, দেন তো আমাদের হচ্ছে মাইটোসিসে কাজে লাগবে। সেহেতু কি হলো, ফার্স্টেই আমাদের তৈরি হলো কি, প্রোটিন, ডিএনএ এবং আরএনএ। কোশ্চেন আসবে, প্রোটিন, ডিএনএ, আরএনএ কোন দশা, ইন্টারফেসের কোন পর্যায়ে হচ্ছে আমাদের তৈরি হয়ে থাকে, জি1 পর্যায়ে, ঠিক আছে, কোশ্চেনটার জন্য মাথায় রাখিও। ওকে, দেন চলে আসো আমাদের কি, এস দশা। কোন দশা? এস ফেজ, তাই না? এস দশা নিয়ে আমরা পড়ে ফেলবো। তাহলে এস দশাকে আমরা বলে থাকি সিনথেটিক দশা বা সিনথেসিস, সিনথেটিকও বলি, সংশ্লেষণ বা, এগুলো সব বা দাও, ঠিক আছে, এবং তৈরি, এই জিনিসটা হচ্ছে আমরা মেইনলি মনে রাখবো এই দশার ক্ষেত্রে, এস দশার ক্ষেত্রে আমরা এই জিনিসটা মনে রাখবো, তাহলে আমাদের অনেক কিছু এমসিকিউ পারা সহজ হয়ে যাবে, ঠিক আছে। এই উপপর্যায়ের প্রথম, মানে তোমার গুরুত্বপূর্ণ যদি কাজ বলা হয়, সেটা হচ্ছে আমাদের কি, এই যে ডিএনএ সূত্রটা থাকে, এই ডিএনএ সূত্রে হচ্ছে অনুলিপন করে থাকে। তাহলে ডিএনএ অনুলিপন করে বা সংশ্লেষণ করে। তাহলে কি করলো, ডিএনএ অনুলিপন করলো অথবা হচ্ছে সংশ্লেষণ করে ফেললো, ঠিক আছে। এবার আসো হিস্টোন প্রোটিন, দ্বিতীয় কাজটা কি, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয়, এই হচ্ছে তোমাদের এস দশাতে। তাহলে হিস্টোন প্রোটিন, এটা কি হবে, হিস্টোন প্রোটিনটা সংশ্লেষণ হবে, ঠিক আছে। দেখো আমি কেন উপরে একটা লাইন লিখলাম, বিষয়টা তোমাকে বোঝাচ্ছি লেখার পরে। এবং এই এস দশা হচ্ছে আমাদের স্তন্যপায়ীদের জন্য, স্তন্যপায়ী প্রাণীদের জন্য সময়কাল হয়ে থাকে হচ্ছে কত ঘন্টা, 7 আওয়ার, ঠিক আছে, ইংলিশে লিখে ফেলি এটা, ওকে, 7 ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমাদের কি, স্তন্যপায়ীদের জন্য এই 7 ঘন্টা হচ্ছে সময়কাল থাকে এস দশার জন্য, ঠিক আছে। তাহলে যদি তোমাদের কখনো পরীক্ষায় কোশ্চেন আসে, পরীক্ষায় সব থেকে মোস্ট কমন কোশ্চেন আসবে কি জানো, ডিএনএ সংশ্লেষণ হয় কোন দশাতে, ডিএনএ অনুলিপন হয় কোন দশাতে, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় কোন দশাতে, আরএনএ কোন দশাতে সংশ্লেষণ হয়ে থাকে। যাই সংশ্লেষণ হোক, তৈরি হোক, সিনথেসিস হোক, যাই বলুক না কেন, তোমরা শুধুমাত্র এস দশা দাগাই দিয়ে আসবে, ওকে। আর এখানে প্রোটিন, ডিএনএ এবং আরএনএ এটা তৈরি হয় হচ্ছে জি1 দশায়, কিন্তু ডিএনএটা অনুলিপন বা সংশ্লেষণ হবে এস দশাতে। এটা কিন্তু ভুললে হবে না।
ক্লিয়ার? আর এটা হচ্ছে তোমাদের এক্সট্রা ইনফো যে স্তন্যপায়ীদের জন্য এই এস দশার হচ্ছে সময়কাল হচ্ছে এস দশাতে স্তন্যপায়ীদের সময় লাগে 7 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা ইনফো তোমাদের। এবার চলে আসো আমাদের জিটু দশা। এই জিটু দশা আমাদের কি কাজ করে থাকে এটাই হচ্ছে আমাদের জানতে হবে। এই জিটু দশার প্রধান কাজ হচ্ছে আমাদের যে মাইক্রোটিউবিউল, সবাই জানি তাই না, মাইক্রোটিউবিউল। এই যে মাইক্রোটিউবিউল আছে এটা হচ্ছে কি করে, সংশ্লেষণ করে থাকে। সংশ্লেষণ হয় কোন দশাতে হবে, জিটু দশাতে। ঠিক আছে, এই মাইক্রোটিউবিউল সংশ্লেষণ হবে কোন দশায়, জিটু দশায়। তাহলে এই মাইক্রোটিউবিউলের মেইন কাজটা হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের জানতে হবে তাই না। এই মাইক্রোটিউবিউল কি করে থাকে, আমাদের স্পিন্ডল তন্তু তৈরি করে থাকে। এই মাইক্রোটিউবিউল কি করে, স্পিন্ডল তন্তু তৈরি। তাহলে মাইক্রোটিউবিউলের মেইন কাজ হচ্ছে আমাদের কি, স্পিন্ডল তন্তু তৈরি করে থাকা। এবং এই জিটুর আরেকটা কাজ এখানে আমরা পাশে লিখি, ঠিক আছে, আমাদের যেহেতু জায়গা না একটু পাশে লিখে ফেলি, এটিপি তৈরি করা। কারণ আমাদের পরবর্তীতে যখন কোষ বিভাজন হবে সেখানে আমাদের কি শক্তি প্রয়োজন, এই শক্তিটা তৈরি হবে কোথায়, আমাদের জিটু দশাতে আমাদের হচ্ছে এই শক্তিটা মেইনলি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা যখন সাইকেল পড়েছি তখন আমাদের জিটু দশার পরেই কিন্তু এম ফেজে শুরু হয়েছিল তাই না। জিটু দশার পরে হচ্ছে আমাদের কি হয়, এম ফেজে শুরু হয়। কিন্তু এই জিটু থেকে যে এম ফেজে ট্রান্সফার হবে এর জন্য এক ধরনের ফ্যাক্টর প্রয়োজন হয়। সেই ফ্যাক্টরটার নামটা আমাদের কি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা কি হয় জিটু দশা থেকে এম ফেজে বা মাইটোসিস দশাতে ট্রান্সফার করতে আমাদের সাহায্য করে থাকে মেইনলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নরমালি হচ্ছে G1S এবং হচ্ছে G2 একটা নরমাল একটা বেসিক আলোচনা করা। ঠিক আছে, আরো আছে আলোচনা, বাকি হয় না, এখন শেষ হয়নি। ঠিক আছে, আসো তাহলে এটার মধ্যে আমাদের অনেক কিছু জানে ফেললাম। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা লিখছি এইটুকুর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু পড়ে যাও ভাই। তোমার কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন আশা রাখি ক্লিয়ার হবে। কারণ আমি এখানে যথেষ্ট চেষ্টা করতেছি তোমাদের জন্য কি এক্সট্রা ইনফো গুলো হচ্ছে আমাদের তোমাদের প্রোভাইড করার জন্য। ঠিক আছে, যেহেতু তোমাদের পরবর্তীর জন্য লাভ হয়, এটাই আর কি। ওকে, এই যে আমরা ইন্টারফেস করলাম এতক্ষণ ধরে, এই ইন্টারফেস দশার আমার তাহলে গুরুত্বটা কি, তাহলে আমরা এখন পড়বো কি, ইন্টারফেস। এই ইন্টারফেস দশার গুরুত্ব। ঠিক আছে, এটা আমাদের খ দাগের কোশ্চেনও আসতে পারে, যদি গ দাগে কখনো আসে চলে আসে বা গ ঘতে, তখনও যাতে তোমরা লিখতে পারো সেইভাবে আমাদের এটা প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে, দেখো ইন্টারফেস মানে হচ্ছে আমরা কি বলেছি, প্রস্তুতি পর্যায়, তাই না, আমরা সবাই জানি। এই প্রস্তুতি পর্যায়ে আমি যদি জাস্ট ছোট্ট একটা যদি কথা বলি, সামনে 12ই ডিসেম্বর হচ্ছে আমাদের মেডিকেল পরীক্ষা 25 ব্যাচের, তাই না, ধরি 24 ব্যাচের, 24 যাই হোক ভুলে গেছি, 25 ব্যাচ। যাই হোক সবাই ভালো করে পরীক্ষা দিক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই সুন্দরভাবে উত্তীর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। সেখান থেকে দাঁড়ায় সবাই চেষ্টা করে বেস্ট কোনো একটা সার্ভিস দেওয়ার জন্য, এটাই মেইন। কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে হোক বা কোনো কিছুর আগে হোক আমরা প্রিপারেশন নিই। কিসের জন্য প্রিপারেশন নিই, আলটিমেটলি যাতে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যেন পৌঁছাইতে পারি। তাই এটাই হচ্ছে আমাদের প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস দশা। সেটাই কেন বললাম, ধরো এই 3 মাস বা 4 মাস এইচএসসি লাইফ বাদই দিলাম, পড়ে আসছে। দেখো
মেডিকেল পরীক্ষা দিতে গেলে আমাদের এসএসসি, এইচএসসি এই দুটা জিনিস অ্যাড হয়, তাই না? তাহলে ইন্টারফেস দশা দিয়ে যদি সুন্দর করে বোঝাইতে পারি, দেখো তো এসএসসি যখন পড়ে আসছো 9-10, এসএসসিতে একরকম ভাবে পড়েছো, তাহলে ওটা হচ্ছে আমরা জীবন দশা ধরতে পারি, ঠিক আছে? আর এস ফেজটা হচ্ছে আমরা এইচএসসি, মানে আমরা এসএসসি লাইভে যখন ছিলাম সেটাকে আমরা এস ফেজ বা সিনথেসিস দশা ধরতে পারি, সংশ্লেষণ দশা। এবং পরীক্ষা আগে আলটিমেটলি আমরা 3-4 মাস প্রিপারেশন নিচ্ছি না, এটাকে আমরা কি ধরতে পারি? G2 দশা। তাহলে আলটিমেটলি তোমাকে কোথায় পরিশ্রম করা লাগছে? এইচএসসি লাইফে। এইচএসসি লাইফে সব থেকে আমাদের সময় বেশি লাগে, 30-50% সময় বেশি লাগে এস দশাতে। এসএসসিতেও কষ্ট করেছি, কত কষ্ট করেছি? 30-40%, কিন্তু এইচএসসির মতো না, ঠিক আছে? আর 10-20% এটা হচ্ছে কি সময়, তোমার কাছে খুব কম সময়, 3 মাস 4 মাস, এই 3-4 মাস তোমার হচ্ছে G2 দশা। এই G2 দশা ক্রস করলেই হচ্ছে আমাদের কি হয়? পরীক্ষা চলে আসে। আর তার আগে কি হয়? প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, ফাড়াইভাবে পরীক্ষা দিচ্ছি, মডেল টেস্ট দিচ্ছি। এইগুলো হচ্ছে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা হচ্ছে হেল্প করছে তোমাদেরকে তোমার হচ্ছে G2 থেকে আমাদের এমফিলে যাওয়ার জন্য। নর্মালভাবে বুঝাইলাম, ছোট্ট একটা জিনিস, মানে নর্মালি বুঝাইলাম কেন, ইন্টারফেস দশার গুরুত্বটা আমরা এখন ব্যাখ্যা করব তার জন্য, ঠিক আছে? আসো, কোনো একটা কোষ এটা পরবর্তীতে গিয়ে বিভাজিত হবে কি হবে না, ঠিক আছে? তাহলে বিভাজন আর হচ্ছে বিভাজন নয়, বিভাজন না। তাহলে পরবর্তীতে কখনো বিভাজন হবে কি হবে না সেটা হচ্ছে আগে থেকে ঠিক করে ফেলি আমরা ইন্টারফেস দশায়, ঠিক আছে? এখানে আমাদের ডিএনএ, আরএনএ, প্রোটিন এগুলো সবই আমরা তৈরি করে ফেলি কোন দশাতে? ইন্টারফেস দশায়। এবং আমাদের যে এটিপি লাগবে, এই এটিপিও তৈরি হয় কোন দশাতে? আমাদের এই ইন্টারফেস দশায় হচ্ছে আমাদের এটিপি তৈরি হয়ে থাকে। যদি ইন্টারফেস না হয়, ঠিক আছে, ইন্টারফেস যদি না হয় তাহলে কোষ বিভাজন হবে না। হবে কি? কখনো হবে না। তাহলে কোষ বিভাজন আমাদের হবে না। যদি কোষ বিভাজন না হয় তাহলে কি হয়? আমাদের যে বংশ বৃদ্ধি হবে না। হবে কি? বলো তো, বংশবৃদ্ধি হবে? হবে না। কোষের সংখ্যা বৃদ্ধি, এটাও কি হবে? বৃদ্ধি হবে না। মানে এক কথায় কি, জীবের হচ্ছে গঠন হবে না। তাহলে কি বললাম? ইন্টারফেস দশার গুরুত্ব এটাই, ঠিক আছে? ওকে, ডান। এবং প্রাণী কোষের সেন্ট্রিওলের বিভাজনও কিন্তু আমাদের ইন্টারফেস দশায় হয়ে থাকে। কি বলেছে? প্রাণী কোষের সেন্ট্রিওলের বিভাজন, সেন্ট্রিওলের বিভাজন হবে না। বিভাজন ঘটে, বিভাজন ঘটে কোথায় ঘটে? ইন্টারফেস দশায় ঘটে থাকে। তাহলে এই যেগুলো বললাম এইগুলাই হচ্ছে আমাদের ইন্টারফেসের গুরুত্ব, তাই না? এটাই হচ্ছে আমাদের ইন্টারফেসের গুরুত্ব মেইনলি। কারণ যদি ইন্টারফেস না হয় তাহলে আমাদের কোষটা বিভাজিত হচ্ছে না, তাহলে কোষ বিভাজন হচ্ছে না, বা কোন কোষটা বিভাজিত হবে কি হবে না সেটাও নির্দেশ করবে কি আমাদের ইন্টারফেস দশা।
তারপরে কি হলো, আমাদের যে প্রাণী কোষের যে সেন্ট্রিওলটা, এটাও বিভাজন হবে হচ্ছে আমাদের ইন্টারফেস দশায়। তারপরে হচ্ছে আমাদের যে পরবর্তীতে এমফেস মানে মাইটোসিস দশা সংঘটিত হচ্ছে, সেখানে যে আমাদের শক্তি লাগবে, এই শক্তিটাও কিন্তু এখান থেকে আসবে, এটিপি। এটিপিও আমরা পাচ্ছি না। সেই সাথে কি হচ্ছে, আমাদের ফসফোরাইলেশন যেটা, সরি, ডিএনএ আরএনএ হচ্ছে যে আমাদের তৈরি বা প্রোটিন তৈরি, এটাও হচ্ছে না। যখন আমাদের এইগুলা সমস্ত কিছু যখন না হবে, তখন কি আমাদের কোষচক্র হবে? কোষচক্র যদি আলটিমেটলি যদি না হয়, মানে ইন্টারফেস যখন হচ্ছেই না, তখন আমাদের কি হয়, কোষ সাইকেল চলবে না। সাইকেল যখন বন্ধ হয়ে যাবে, তখন কি হবে, আমাদের পুরো দেহের গঠন মানে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে না, আমাদের যে পূর্ণাঙ্গ যে দেহ গঠিত হইতে পারতো, সেটাও কিন্তু তখন কি হবে, হবে না কখনো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ইন্টারফেসের গুরুত্বের বিষয়টা। ঠিক আছে, ক্লিয়ার হইতে পারছো আই থিঙ্ক। এবার চলে আসো, আমরা একটু ভার্সেস করি। ঠিক আছে, একটা পার্থক্য করবো। কিসের পার্থক্য করবো ভাই? ইন্টারফেস দশা আর এমফেস। আবারও ইন্টারফেস, ইন্টারফেস, ইন্টারফেস আর হচ্ছে এমফেস। এখান থেকে কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু পার্থক্য বলতে পারবা। বুঝতে পারছো, আমি এতক্ষণ যতক্ষণ যা যা পড়িয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা ইন্টারফেস এবং এমফেসের মধ্যে পার্থক্য কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা। তারপরেও চলে আসো, ইন্টারফেসকে আমরা কি বলি? অপর নাম প্রস্তুতি দশা, দশা বা বিরাম দশা। ঠিক আছে, বিরাম, বিরাম দশা এটাকে বলা হয়। আর এমফেসকে কি বলা হয়? প্রকৃত বিভাজন, প্রকৃত বিভাজন দশা। এটাই হচ্ছে আমাদের এমফেস মেইনলি। ঠিক আছে, এবার আসো আমাদের সময়কাল উল্লেখ করে দিই। তাহলে এই একটা পার্থক্য হয়ে গেল। এবার সময়কাল, ইন্টারফেসের কত, 90 থেকে 95% সময় লাগে, আর এমফেসের ক্ষেত্রে কত লাগবে? 5 থেকে 10%। এই 5 থেকে 10% সময়কাল। ওকে, ডান। তারপরে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা স্টার চিহ্ন দিবা, 3টা স্টার দিবা, 4টা স্টার দিবা, যে কটা স্টার দিতে মন চায়। খুবই গুরুত্বপূর্ণ। এই ইন্টারফেস দশায় যে বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু কি হিসেবে থাকবে? কি হিসেবে থাকবে, এটাই খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমাটিন, ক্রোমাটিন হিসেবে থাকে। আর এখানে কি হিসেবে থাকবে? ক্রোমোজোম। কি হিসেবে থাকবে? ক্রোমোজোম হিসেবে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে লাইনটা বললাম, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কি হয়? কোষীয় সংগঠন, কোষীয় সংগঠনের বৃদ্ধি হতে পারে এবং সংখ্যাগত বৃদ্ধি, গত বৃদ্ধি হয়। ঠিক আছে, এবং কোষীয় সংগঠনের বিস্তার এবং বিভাজন, কোষীয় সংগঠনের বিস্তার, বিস্তার প্লাস হচ্ছে বিভাজন হয়। কোন দশাতে হয়ে থাকে? এমফেজ হয়ে থাকে। এই চারটা পার্থক্য খদকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনুধাবনমূলক প্রশ্নে চলে আসতে পারে। ইন্টারফেজ এবং এমফেজের পার্থক্য কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমাটিন হিসেবে থাকে কোথায়? ক্রোমোজোম হিসেবে থাকে কোথায়? ওকে ওকে। এবার আসো কোষচক্রের নিয়ন্ত্রক নিয়ে একটু কিছু পড়বো, তারপরে আমরা হচ্ছে কোষচক্র টপিকটা শেষ করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু পড়তেছি, ধারাবাহিকভাবে সুন্দর করে বুঝে বুঝে পড়তেছি। ঠিক আছে, তাহলে কোষ চক্রের এবারে হচ্ছে নিয়ন্ত্রক। কি পড়বো? কোষ চক্রের নিয়ন্ত্রক। কোষ চক্রের নিয়ন্ত্রক, এই কোষ চক্রের হচ্ছে আমাদের নিয়ন্ত্রক। ঠিক আছে,
তাহলে সাইক্লিন, প্রোটিন এবং সিডিকে, এই কোষচক্রের নিয়ন্ত্রণকে সাইক্লিন, প্রোটিন আর সিডিকে, এই দুইটা হচ্ছে আমাদের কি কোষচক্রের মেইনলি হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, এই যে সাইক্লিন যে প্রোটিন, সাইক্লিন প্রোটিন এতবার বলছি, এই সাইক্লিনটা, সাইক্লিন দেখো, এই সাইক্লিন হচ্ছে আমাদের 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি কি পড়বো, সুন্দর করে পড়ে ফেলবো, সেজন্য আমি আগে থেকে সিস্টেম করে ফেললাম। আমি মনে রাখি, দেবদাস মুভি আছে না, সবাই জানেন দেবদাস। ওকে, ডি ই এ বি, দেব, DEAV, দেব, দেবদাস, DEAV, দেব, শেষ। ওকে, দেবদাস থেকে এইভাবে আমি মনে রাখি মেইনলি, সেটা আমি মনে রাখছি এবং আমি তোমাদের সেভাবেই পড়াচ্ছি। ঠিক আছে, এবার আসো, এই ডি এর কাজ কি, ই এর কাজ কি, এ এর কাজ কি, বি এর কাজ কি। ওকে, আসো ফার্স্টে আমরা কি পড়বো, ইটা পড়বো। ই মানে হচ্ছে আমি ধরলাম এক্সারসাইজ, কি করা, এক্সারসাইজ করা। আমরা কখন এক্সারসাইজ করি? যখন খেলা শুরু হয় তার আগে দেখবেন হচ্ছে প্লেয়াররা কিন্তু এক্সারসাইজ করতেছে। এক্সারসাইজ মানে কি? প্রস্তুতি নেওয়া। কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। এটাই হচ্ছে আমাদের এক্সারসাইজ, তাই না? ওকে, এই এর কাজ এস দশাতে, ডিএনএ রেপ্লিকেশন এটার জন্য প্রস্তুত করা, এটাই হচ্ছে আমাদের পড়ার জিনিস। এস দশাতে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা কার কাজ? সাইক্লিন ই এর কাজ। এবার আসো এ, এটা মনে রাখবো। এ মানে হচ্ছে অ্যাক্টিভ। এটা মানে হচ্ছে, আমি এটা এই কারণে বলছি, এটা মনে রাখার জন্য শুধুমাত্র। অ্যাক্টিভ মানে কি? সক্রিয় হওয়া, ত্বরান্বিত হওয়া, এরকম ধরনের কোনো কিছু বোঝানো হচ্ছে, তাই না? সক্রিয় হওয়া বা ত্বরান্বিত হওয়া। সেম টু সেম, এইচ দশাতে এই ডিএনএ রেপ্লিকেশন এর জন্য কোষকে কি করবে? সক্রিয় বা ত্বরান্বিত। ওকে, ক্লিয়ার হলাম? অ্যাক্টিভ মানে সক্রিয় বা ত্বরান্বিত, সুন্দর করে পড়ে ফেললাম আমরা। ওকে, এবার চলে আসো, এবার কি হয়েছে, সাইক্লিন ডি। সাইক্লিন ডি কি কাজ করবে? জি1 থেকে যে আমাদের এস এ যাইতে হবে এবং এস থেকে আমাদের আবার কি করতে হবে? জি2 তে যাইতে হবে। এইটুকুই হচ্ছে নিয়ে যাওয়া কার কাজ? ডি এর কাজ, সাইক্লিন ডি। এবং জি2 থেকে এম তে নিয়ে যাওয়া কার কাজ? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের কাজ। কার কাজ? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আর এই বিটা কি করে থাকে? বিটা কাজ করে মাইটোটিক স্পিন্ডল। মাইটোটিক স্পিন্ডল, এই মাইটোটিক স্পিন্ডল তৈরি তো করবে, সেই সাথে আমার মাইটোসিসের জন্য যা যা প্রয়োজনীয় উপাদান আছে সবগুলোকে তৈরি করে নিয়ে যাওয়াই হচ্ছে এই বি এর কাজ। ওকে, তাহলে আমরা সাইক্লিন যে 4টা ভাগে ভাগ করা হয় সেটা নিয়ে এইটুকুই পড়লে আমাদের এনাফ 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 এনাফ। কিন্তু এই যে সাইক্লিন, এই সাইক্লিনটা কিভাবে আবিষ্কার হলো, তাই না? কোথা থেকে আবিষ্কার হলো? এটার ঘটনা আছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, হঠাৎ করে এটা দৈবভাবে সাডেনলি হচ্ছে তৈরি করে ফেলছেন। কোন বিজ্ঞানী তৈরি করছেন? টিম হান্ট। এই বিজ্ঞানী কি করছে? এই জিনিসটা তৈরি করে ফেলছে। ঠিক আছে, কোথায় দেখছিল উনি? তৈরি করছিল সি আর চীন। এটা হচ্ছে সমুদ্রের একটা আমাদের মাছ।
এর হচ্ছে ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করতেছিল। এটা ডিমের যে প্রোটিন থাকে এই প্রোটিন সংশ্লেষণ নিয়ে উনি গবেষণা করতেছিল বা কাজ করতেছিল, ঠিক আছে। এটা নিয়ে কাজ করার সময় হঠাৎ করে উনি হচ্ছে এই সাইক্লিনটা তৈরি করে থাকে, সাইক্লিন তৈরি হঠাৎ করে দৈবভাবে, ঠিক আছে, দৈবভাবে হঠাৎ করে উনি তৈরি করে ফেলছে টিম হান্ট, ঠিক আছে, এটাই আর কি। এবং তিনি নামকরণও করেন হচ্ছে সাইক্লিন প্রোটিন, মানে আবিষ্কারও করেন উনি, নামকরণও করেন উনি। কে আবিষ্কার করছে? টিম হান্ট। নামকরণ কে করছে? টিম হান্ট। সবগুলোই সেম। কোথা থেকে আবিষ্কার করছে? সিআরজি। এটা ডিমের যে প্রোটিন সংশ্লেষণ হয় এখান থেকে উনি করে ফেলছে, ঠিক আছে। এবার আসো, এই যে সিডিকে সিডিকে করছিলাম না আমরা, সিডিকে, ঠিক আছে। এই সিডিকে জিন একটা হচ্ছে মেইনলি প্রোটো অনকোজিন। এই সিডিকে জিনটা মেইনলি আমাদের কি? প্রোটো অনকোজিন, প্রোটো অনকোজিন, ঠিক আছে। তো সিডিকে জিনটা হচ্ছে কি মেইনলি প্রোটো অনকোজিন। এই প্রোটো অনকোজিন মানেটা তাহলে কি? এটাই তো আমাকে জানতে হবে এবার, তাই না? প্রোটো অনকোজিনটা মানেটা কি? তাহলে যেসব জিন হচ্ছে কি হয় দেহে পজিটিভ ধরনের হচ্ছে কোষচক্র দেখাবে, তাহলে যেসব জিন এর দেহে পজিটিভ ধরনের কোষচক্র দেখায় সেটাকে আমরা কি বলবো? প্রোটো অনকোজিন। কি বলবো? নাম দিব প্রোটো অনকোজিন, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের মেইনলি আলিম স্যার, আলিম স্যারের ইনফো। আলিম স্যার আগে অনেক কিছু বলেছে, আলিম স্যার আজিবুর স্যারেরও ইনফো দিয়েছি, বাট এটা হচ্ছে একটা ইনফো, এটা মাথায় রাখিয়েন আপনারা, এটাই আর কি। এবার আসেন আমরা হচ্ছে কোষচক্রের নিয়ন্ত্রণ যারা করে এদের যদি কখনো ইরর ঘটে, ঠিক আছে, মানে যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় বা যদি কোনো সমস্যা দেখা যায় এই নিয়ন্ত্রণে, তখন কি সমস্যা হতে পারে বা কি হয় না হয় সেটাই। কোষচক্রে যখন নিয়ন্ত্রণ হারায় যাবে, অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটবে, তার কারণে কি হবে? আমাদের ক্যান্সার সৃষ্টি হবে, তাই না? এটাই। কিন্তু কিছু কিছু যে আমাদের যে ফ্যাক্টরগুলো ছিল বা কিছু কিছু হচ্ছে আমাদের নিয়ন্ত্রক ছিল, এই নিয়ন্ত্রকগুলোর হচ্ছে বিষয় নিয়ে আমাকে জানতে হবে এখন। ফার্স্টে কি? সাইক্লিন সিডিকে যৌগ, আবার সাইক্লিন, এই সাইক্লিন সিডিকে যে যৌগটা ছিল, এই সাইক্লিন সিডিকে যৌগ কি করে? কোষচক্র, এই কোষচক্রের কি হয়? বিভিন্ন দশার পরিবর্তন নিয়ন্ত্রণ করে, পরিবর্তন নিয়ন্ত্রণ করে থাকে উনি, ঠিক আছে। পরিবর্তন নিয়ন্ত্রণ করে থাকে, এটা কার কাজ? সাইক্লিন সিডিকের কাজ হচ্ছে কি? কোষচক্রের বিভিন্ন দশার পরিবর্তন নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে সাইক্লিন সিডিকের কাজ। তারপরে আসেন সাইক্লিন সিডিকে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই যৌগটার কাজটা কি মেইন? যে কোষ বিভাজিত হবে, ধরেন এই কোষটা আমার বিভাজিত হবে, এই কোষটা কি হবে? বিভাজিত হয়, বিভাজিত, তাই না? বিভাজিত হবে। এই কোষটার সাথে কি হয়? এই কোষের যে আমাদের সিডিকে থাকে এটার সাথেই হচ্ছে আমাদের কি যুক্ত হবে? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যে গ্রোথ ফ্যাক্টরটা আছে এটা যুক্ত হয়ে এমপিএফ, এটা যুক্ত হয়ে কি হয়? কোষচক্র শুরু হয়, কোষচক্র শুরু, কোষচক্র শুরু হবে, এটাই, ঠিক আছে। এটা হচ্ছে বিভাজন, সরি, বিভাজন, ঠিক আছে। ওকে, এবার আসেন
P53 এই যৌগটা, এটা হচ্ছে আমাদের একটা প্রোটিন। P53 একটা কি আমাদের প্রোটিন। এই প্রোটিনটার কি কাজ? যদি কখনো এই ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, কি হয়? ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, তাহলে যদি ডিএনএ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেখানে সমস্যা তো অবশ্যই দেখা দিবে। ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কি হয়? আমাদের যে এই যে কোষের মধ্যে যে P53 থাকে, এই P53 কোষচক্র বন্ধ করে দেয়। ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কি হয়? কোষচক্র বন্ধ করে দেয়। কে করে দেয়? এই P53। এই প্রোটিনটা কি করে? কোষচক্রটাকে আমাদের বন্ধ করে দিবে। আর এই ক্ষতিগ্রস্ত যখন ব্যাপক আকারে হবে, মানে ব্যাপক ক্ষতি হচ্ছে, ঠিক আছে, তখন কি করে? অ্যাপোপ্টোসিস ঘটায়। অ্যাপোপ্টোসিস ঘটায়, ভক্ষণ করে ফেলে। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস মানে কি? ভক্ষণ করে ফেলে, কোষটাকে খেয়ে ফেলে, এক কথায় ধরে নিলাম। ঠিক আছে, P27। এবার আসেন আরেকটা প্রোটিন P27। এটার কাজটা তাহলে কি? P27 প্রোটিনটা কি হয়? সাইক্লিন প্রোটিনের সাথে যুক্ত হবে। তাহলে P27 কিসের সাথে যুক্ত হবে? সাইক্লিন সিডিকে। এই সাইক্লিন সিডিকের সাথে যখনই যুক্ত হবে, যুক্ত হয়ে কি করে? কোষকে সংশ্লেষণ করে। যুক্ত হয়ে কি করবে? কোষকে এই সংশ্লেষণ দশায় প্রবেশ করে, দশায় করতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে কি হলো? P27 সাইক্লিন সিডিকের সাথে যুক্ত হবে, হওয়ার পরে কি হয়? কোষকে সংশ্লেষণ দশায় প্রবেশ করতে আমাদের বাধা দিবে। এটাই হচ্ছে কি P27 এর কাজ। কিসের কাজ? P27 এর কাজ। এবার আমাদের যে গবেষণা হয়, গবেষণায় দেখা গেছে কি জানো? আমাদের যে মাদের বা বোনদের হচ্ছে যে স্তন ক্যান্সার হয় না, স্তন ক্যান্সার কিসের কারণে হয়? P27 এই প্রোটিন যদি উচ্চ মাত্রায় থাকে, এটা যদি আমাদের অনেক মাত্রায় উচ্চ মাত্রায় থাকে, তখন কি হবে? আমাদের স্তন ক্যান্সার সৃষ্টি হতে পারে মেইনলি। ঠিক আছে, তাহলে P27 প্রোটিনের কারণে স্তন ক্যান্সার সৃষ্টি হতে পারে। এই যে টোটালি আমরা কোষচক্র নিয়ে ইন ডিটেইলস বললাম। এখন এখানে আমরা কি করেছি? এখানে আমরা নরমালি হচ্ছে এক্সট্রা ইনফো দেওয়ার চেষ্টা করেছি, সেই সাথে হচ্ছে তোমাদের বেসিক সহকারে স্টেপ বাই স্টেপ পড়ানোর চেষ্টা করেছি। হয়তো একটু লেন্দি হচ্ছে ক্লাসটা, বোর্ড থেকে যদি আরো স্ক্রিন নিতাম, হয়তো সেটা আরো তোমাদের জন্য মানে তাড়াতাড়ি হতো। কিন্তু তাড়াতাড়ি হলেও কি হয় জানো? যখন আমি লিখেছি, তোমরাও হয়তো লিখে ফেলেছো, বা তোমরাও হয়তো লিখবা ভিডিওটা পাওয়ার পরে, তাই না? সেক্ষেত্রে তোমাদের উপকারটা হবে কি জানো? ক্লাসের সাথে সাথে তোমরা নোট করে ফেলছো। এবং আমি কিন্তু অনেক স্লোলি ধীরে ধীরে পড়াইতেছি, যাতে কি হয় জানো? যাতে আমি যত দ্রুতই পড়াবো, জাস্ট তোমাদের মাথায় গ্যাদার হয়ে যাবে, মানে মনে হবে যে না, পড়তে ভালো লাগছে না, এটা। বাট ক্লাসটা লেন্দি, একটু মানে নিয়ে ক্লাসটা করা উচিত। আর সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। অ্যান্ড যদি ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার অবশ্যই করবা, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। এটাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই পর্যন্ত আজকে।